নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এগুলি হলো রাঙা আলু বা লাল আলুর শাক। আমাদের বিল্ডিংয়ের 4 তলার ছাদের উপরে এই শাক লাগিয়েছেন আমাদের বাড়িওয়ালা, তো ওখান থেকে শাক উঠিয়ে নিচ্ছি। অনেক শাক হয়ে আছে বালির উপরে, সবাই নিয়ে নিয়ে খায়, আমরাও খাই মাঝে মাঝে। দুজন মিলে উঠালাম, আর লাগবে না। দেখে দেখে উঠিয়েছি। এগুলি এখন বাসায় নিয়ে শুধু প্রেস করে একটু ধুয়ে নেব। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বাছার আর দরকার হয় নাই, বেছে বেছে এনেছিলাম। এখন কুচিয়ে নিচ্ছি। লইট্টা মাছ রান্না করব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন সব মাখিয়ে বসিয়ে দিয়েছি। লইট্টা মাছ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন শুধু শাক রান্না হলেই রান্না শেষ। নামানোর আগে ফালি করা কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা দেব। আলতো হাতে একটু নেড়ে ধনেপাতা আর কাঁচামরিচ একটু মিশিয়ে দিচ্ছি মাছের সাথে। নরম মাছ, বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন নামাবো, একটু মাখো মাখো থাকবে। মাসকলাইয়ের ডাল আর একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। জীবনে এই প্রথম মাসকলাইয়ের ডাল শুটকি দিয়ে রান্না করব। দেখি কেমন লাগে। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। ডাল আর আলু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ঘুটনি দিয়ে ঘুটে একটু জল দেব। একটা কৌটোতে অল্প একটু ডাল ছিল, আমি ভাবছিলাম হেলনের ডাল, তার জন্য শাক উঠিয়ে এনেছি। ডালটাকে ঘুটে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। এখন দিচ্ছি হলুদ আর ফালি করা 10-12টা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচানো। এখন শাক দিয়ে দেব। ডালটা যখন রান্না করার জন্য বের করেছিলাম দেখি মাসকলাইয়ের ডাল। তখন চিন্তা করলাম মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করলে জানি কেমন হয়। উনি বলছেন আমরাই তো খাবো, রান্না করে ফেলো, অসুবিধা নেই। তো আমরা তো 2-1 দিন পরে চলে যাব কক্সবাজার, ওখানে গিয়ে হয়তো কয়েকদিন থাকতে হবে। তো ভাবলাম যে ডালটা আরও কয়েকদিন থাকলে হয়তো স্বাদে নষ্ট হয়ে যাবে, তো রান্না করে নিই, দেখি কেমন লাগে। ঢাকা দিয়ে শাকটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন একেবারে সুন্দর মতো ডালের সাথে শাকটা মাখামাখি হয়ে গেছে। এবার শুটকি ভেজে দিয়ে দেব। আমার নিজ হাতে তৈরি করা চেপা শুটকি, পুঁটি মাছের চেপা শুটকি, এগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছি। 5টা শুটকি নিলাম, একটু ধুয়ে নেব। শুটকিটাকে ধুয়ে নিয়েছি, অল্প করে সরিষার তেল দিয়ে শুটকি দিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে শুটকিটা গলে কি সুন্দর হয়ে গেছে দেখুন। শুটকিটাকে ভালো করে ভেজে নেব, পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। দুই 3 মিনিট রান্না করার পর ঢাকা উঠিয়ে দেখি শাকটা খুব সুন্দর মতো হয়ে গেছে, দেখতেও খুব লোভনীয় লাগছে। এখন নামাবো। অনেক কাজ করে স্নান করে খেতে বসে গেলাম। পার্থ খেয়ে অফিসে চলে গেছে। প্রথমে নিম পাতা নিচ্ছি। 15-20টার মতো নিম পাতা শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম।
লবণ আর একটা শুকনো মরিচ ভেজে দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। প্রথমে এটা দিয়ে খেয়ে দেখি। নিম পাতা, দারুণ একটা স্বাদ। শাক কেমন লাগে? শাক শুটকি দিয়ে এভাবে শাক রান্না করলে পাঠও খায়। মাসকলাইয়ের ডাল দিয়ে শাক রান্না জীবনে কোনো দিনও রান্না করি নাই। আমি ভাবছিলাম হেলনের ডাল আছে, ওইটা হেলনের ডাল, তো চশমা ছাড়া দেখেছি, ভাবছিলাম হেলনের ডাল। রান্না করতে নিয়ে দেখি মাসকলাইয়ের ডাল। আসলে হেলনের ডাল ঘরে নাই। মাসকলাইয়ের ডাল এগুলি কম সময় রাখছি, খেয়ালও নাই। মনে হয় শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে যখন একটু একটু শীত ছিল, শেষবার খাওয়ার পরে একটু মাসকলাইয়ের ডাল রয়ে গেছে ওইটা। এত স্বাদ হবে কল্পনা করি নাই। লাল আলু বা রাঙা আলুর শাক এমনি ভাজা করলে তত স্বাদ লাগে না, শুটকি দিয়ে ডাল দিয়ে রান্না করলে খুবই চমৎকার হয়। একটু রৌদ্র দেখে কত কিছু যে আজকে ধুইলাম। 4টা কাঁথায় ধুইছি, পরশুদিন একটা ধুইছি, ওটা 2 দিনেও শুকায় নাই, আজকে শুকাইছি। আজকে ধুইছি 4টা। খুবই চমৎকার। লুটা মাছগুলো একেবারে তাজা, তো তাজা রান্না করলে ওই দিন রান্না করছি যে আরো ভালো লাগবে। রিয়ারা যতদিন ছিল তরকারিতে ঝাল কম দিয়েছিলাম। ওরা যাওয়ার পরে পার্থ শুধু বলে বেশি বেশি করে ঝাল দিবেন তরকারিতে। এতদিন ঝাল হয় নাই তরকারি, ভালো লাগতো না ওর কাছে খেতে। দুপুরের খাওয়া দাওয়া সেরে থালা বাসন ধুয়ে নিয়ে অল্প একটু বিশ্রাম নিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন ছাদে চলে আসলাম। এখন 4:15 বাজে। ছাদে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম, ওগুলি রৌদ্রে দিয়েছি, শুকিয়েও গেছে। আজ কয়দিন রৌদ্র না থাকাতে ভীষণ চিন্তায় ছিলাম। চলে যাব কক্সবাজার, এগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে না গেলে মনটা খুবই খারাপ লাগতো, ওখানে থাকতেও ভালো লাগতো না। আজ সকালে রৌদ্র উঠবে দেখেই আমি কাঁথাগুলো ভিজিয়ে দিয়েছিলাম। পার্থর অনেকগুলো কাপড় চোপড় সব ভিজিয়ে দিয়েছি। এরপরে ঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছিয়ে নিয়েছি। তারপর কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে গেলাম। দুপুরের দিকে একবার এসে উল্টিয়ে দিয়ে গেছি, তার জন্য কাঁথা কাপড় সব শুকিয়ে গেছে।
একটা কাঁথা বাঁশের উপর থেকে নিচে পড়ে গেছে। ছাদেই পড়েছিল, যদি ওটা নিচে পড়ে যেত একেবারে ময়লা জলের ভিতরে পড়তো, ওইটা আর আনা যেত না। ভাগ্য ভালো গেছে। ছাদে রেলিংও নাই, আবার সিঁড়িতে ওঠার সময় রেলিং নাই, খুব ভয় লাগে। তারপরেও ঝুঁকি নিয়ে কাজগুলি করছি, কিছুই করার নাই। বালতিটাতে করে চাউল এনেছিলাম। আসলে এবার আমাদের ভাগ্যটাই খারাপ যাচ্ছে। বাড়িতে অনেকগুলো চাউল জল ঢুকে নষ্ট হয়ে গেল, ওগুলো ফেলে দিয়ে আসলাম। ঢাকায় এসেও ওই বস্তায় ভরে যে চাউল রেখেছিলাম ওগুলিও পোকায় ধরে গেছে, ড্রামেরগুলিও পোকায় ধরে গেছে, ওগুলি শুকিয়ে রেখেছি আরও আগেই। তো এখানেও প্রায় 20 কেজির মতো চাউল, এগুলি যে নষ্ট হবে আমি কল্পনাই করি নাই। এগুলি ছিল টিনের ভিতরে। গ্রাম অঞ্চলে আমরা সবাই তেলের টিনের মুখ বাধাই করে নিতাম, ওগুলির ভিতরে চিড়া, মুড়ি, খই এসব রাখতাম, মাঝে মাঝে চাউলও রাখতাম। তো আমরা যখন ঢাকায় চলে আসছি ওই টিনও 2-1টা ঢাকায় নিয়ে আসছি, ওটাতে আমি চাউল রাখি। যেহেতু আমরা ওই বাড়ি থেকে চাউল ডাল এসব নিয়ে আসি, ওগুলি রাখারও তো পাত্র লাগে। তো ওটাতে আমি 2টা টিনে চাউল রাখি। একটা টিনে চাউল ছিল, আমি ভাবি নাই যে ওই চাউলগুলিও নষ্ট হবে। পরশুদিন আমি চিন্তা করলাম যে চলে যাব কক্সবাজার, দেখি টিনের চাউলগুলি কেমন আছে। টিনের চাউলগুলি কেমন আছে বলে টিনটা টান দিয়ে এদিকে আনলাম, এনে দেখি টিনের ঢাকাটাই খুলতে পারছি না, ওই মুখটাই খুলতে পারছি না। তখনই আমি বুঝে গেলাম যে আমার এই চাউলগুলিও নষ্ট হয়ে গেছে। কোনো প্রকারেই টিনের মুখটা খুলতে পারছি না। তখন বাধ্য হয়ে টিনের উপরের একটা সাইড কেটে নিয়েছি। কেটে ভিতরে দেখি চাউলের উপরের অংশ পচে কালো হয়ে গেছে। আমার যে এত কষ্ট লেগেছে, আমি ওনাকে সাথে সাথে বলছি চাউলের টিনটা ওই ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। আমার খুবই কষ্ট লাগছে, আর ওটা আমার মানে চাউলগুলো দেখতেও আর মন চাইছে না। তখন উনি আমাকে বললেন যে ভিতরের চাউলগুলি ভালো আছে কিনা দেখো। খুন্তি দিয়ে উপরেরটা সরিয়ে যখন দেখছি ভিতরের চাউলগুলো আসলেই ভালো আছে, উপরে প্রায় 2-3 ইঞ্চির মতো চাউল পচে কালো হয়ে গেছে। ওই জিনিসটা যখন ফেলে দিয়েছি ভিতরে চাউলগুলো একেবারেই ভালো ঝকঝকে। তখন ওই চাউলটা নিয়ে নিলাম। এরপরে চাউলটা কি করব, বৃষ্টির কারণে রোদ্রেও দিতে পারছি না, রোদও নাই। আজকে রোদ উঠাতে আমার যে কত উপকার হয়েছে। ওই চাউলগুলো পাটি বিছিয়ে উপরে ওড়নার কাপড় দিয়ে তারপর পাতলা করে মেলে দিয়েছি, কালকে যদি আবার রোদ না হয়। 2টা পাটির উপরে চাউলগুলো পাতলা করে মেলে দিয়েছি, শুকিয়ে একেবারে মটমটে হয়ে গেছে। এখন চাউলগুলো কুলো দিয়ে ঝেড়ে তারপর নিয়ে যাব। অনেক চাউল আমার এবার নষ্ট হয়েছে। এবার জমিতেও ধান হয় নাই। আগামী বছরটা আমাদের কীরকম হয় ঠাকুরে জানে। আমাদের ছেলে মেয়েরা কিন্তু এসব চাষবাস একেবারেই পছন্দ করে না। ওরা বলে জমি বর্গা দিয়ে দেন, এত কষ্ট করার দরকার নাই। আসলে আমরা কষ্ট করছি নিজেকে সুস্থ রাখার জন্য এবং পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য। এই নিজের জমিতে চাষ করে যে ধান বা ডাল সরিষা উৎপাদন করে ঢাকায় নিয়ে আসছি, এটা কিন্তু সহজ ব্যাপার নয়, অনেক কষ্টের ব্যাপার। শুধু শরীরটাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য এত কষ্ট করা। বাজারের কেনা চাউলের ভাত আর আমাদের নিজের উৎপাদন করা ধানের চাউলের ভাতে আকাশ পাতাল পার্থক্য। চাউলটা হয়তো দেখতে ভালো লাগে না, ভাত হয়তো বেশি ভালো লাগে না, কিন্তু খেতে খুবই মজা লাগে আর এটা স্বাস্থ্যসম্মত। এই বছর আমন মৌসুমের জন্য আমাদের ওখানে সবাই রোয়া লাগিয়েছিল। আমরাও অনেক টাকা খরচ করে লোক লাগিয়ে রোয়া লাগিয়েছিলাম, কিন্তু বন্যায় সব তলিয়ে গেছে। বন্যার জল অনেক দিন থাকাতে আর কেউ রোয়া লাগানোর জন্য চেষ্টাও করে নাই। আগামী বছরও আর শক্তিয়ে কুলায় কিনা জানি না, হয়তো আর চাষবাস হবেও না আমাদের। আকাশও মেঘাচ্ছন্ন হয়ে আসছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে।
তাড়াহুড়ো করে চাউলগুলো নিয়ে যেতে হবে। বালতিতে চাউলগুলো ঢেলে নিচ্ছি, নিতে সুবিধা হবে। ওনার অবসরের পর থেকে যখন ওই ধানের সময় আমরা বাড়িতে যাই, এভাবেই দুইজনে হাতে হাতে কাজ করি। আনন্দও লাগে, ভালো লাগে। ফসল যখন ঘরে উঠে তখন খুবই ভালো লাগতো। এখনও যাই করি, যে কাজে করি, দুজনে একসাথে করি। আমি যদি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে রাখি, উনি সাথে সাথে এনে ছাদে মেলে দেন। এরকমই করেন সব সময়। ওই রান্নাঘরে একটু ঝামেলা হলে, তরকারি কাটা লাগলে বা কোনো ঝামেলায় পড়ে গেলে উনি বলবেন আমাকে দাও, আমি কেটে দেই। তো উনি যা পারেন উনি কেটে দেন। সৃষ্টিকর্তার দয়ায় এবং আপনাদের আশীর্বাদে এই বয়সে এসে উনি হেঁটে চলে ভালোই আছেন। বলতে গেলে রোগমুক্তই আছেন। যেই সব রোগে আক্রান্ত ছিল, ওই সব রোগ থেকে বের হয়ে সুস্থ সুন্দর একটা লাইফস্টাইল ফলো করে এখন ভালোই আছে। আমিও ভালো আছি। ভালো যদি না থাকতাম, এত কাজ করা কোনো প্রকারেই সম্ভব হতো না। আমার বয়সী বা ওনার বয়সী যারা আছেন, তারা কিন্তু এত কাজ করতে পারেন না। আমার সমবয়সী বা আমার থেকে বয়সে অনেক ছোট যারা, তারাও কিন্তু এত কর্মক্ষম নয়। আসলে শরীরটা হচ্ছে একটা মেশিনের মতো, যন্ত্রের মতো। এটাকে যত চালাবে ততই ভালো থাকবে। একটা লোহার যন্ত্র যদি ব্যবহার না করে, ওটাতে যেমন জং ধরে যায়, মরিচা ধরে অকেজো হয়ে যায়, শরীরটাও এরকম। যেদিন থেকে সুস্থ থাকার মূল মন্ত্র পেয়েছি, সুন্দর একটা লাইফস্টাইল মানতে সক্ষম হয়েছি, সেদিন থেকে শরীরে আর কোনো অলসতা নাই। শুধু রাত্রে একটু ঘুমাই, আর দিনের বেলায় যা কাজ আছে সবই একা হাতে করি। এর মধ্যে সময় পেলে একটু বিশ্রামও নেই। এভাবেই দিনকাল চলে যাচ্ছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যান, আমি আপনাদের সবার কমেন্টস প্রতিদিন মনোযোগ দিয়ে দেখি এবং রিপ্লাইও দিয়ে থাকি। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। ইউটিউবের কল্যাণে আপনাদের সান্নিধ্য পাওয়ার পর থেকে আমাদের প্রতিটা দিন খুবই আনন্দে কাটে। সারা দিন কাজের পরে ক্লান্ত হয়ে যখন বিকালে বা সন্ধ্যার পরে আপনাদের কমেন্টসগুলি দেখি, আমি যে কত আনন্দ পাই তখন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা কমেন্টস আমরা দুজন মনোযোগ দিয়ে দেখি। এই সময়টা আমাদের খুবই আনন্দের। আজও সারা দিন অনেক পরিশ্রম করেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার কাজ আরম্ভ হয়েছে। এখনও দুই পা একসাথে করে বসতে পারি নাই। শুধু 10 মিনিট ভাত খাওয়ার পরে একটু বসেছিলাম, তাও মোবাইলটা হাতে নিয়ে, এমনিই বসে থাকি নাই। তো এখন এখান থেকে গিয়ে সব কাজ সারা হয়ে গেছে। এখান থেকে যাওয়ার পরে আর কোনো কাজ করব না। একটু রং চা বানাবো। চা খেতে খেতে আপনাদের কমেন্টসগুলি দেখব। আমার ভিডিও আপলোড হয়েছে দুপুর 2:30 এখনও দেখি নাই। আপনারা কে কে কমেন্টস করেছেন কিছুই দেখা হয়নি। তো আমার কাছে এখন খুব আনন্দ লাগছে। এখান থেকে গিয়েই আপনাদের কমেন্টসগুলি দেখব এবং কে কী মন্তব্য করছেন সেটা দেখব এবং মনের মতো করে রিপ্লাইও দেওয়ার চেষ্টা করব। ছাদে যা কাপড় চোপড় রোদ্রে দিয়েছি সবগুলো উনি নিয়ে যাচ্ছেন। আমি শুধু বেশি চাউল আছে ওটা নিয়ে যাব। প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।